রচনার শ্বশুরবাড়ির পাশেই এক বিরাট এবং সুবিশাল ধাবা তৈরি হয়। সেই ধাবায় চাইনিজ থেকে শুরু করে মোগলাই, বিরিয়ানি, বাঙালি খাবার সবকিছু পাওয়া যায়। আর সেই খাবারের সুন্দর সুগন্ধেই রচনার শ্বশুরবাড়ি একেবারে মেতে থাকে। আর সেই ধাবার স্পেশাল ব্যাপার হলো সেখানে সব মহিলা কর্মচারীরাই কাজ করে, এমনকি ধাবার মালকিন পর্যন্ত একজন মহিলা। যেদিন সেই ধাবার উদ্বোধন হয় সেদিন, মা, আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না বন্ধ, তাই আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করার কথা বলবেন না। আমি কিন্তু কোনো রান্না বান্না করতে পারবো না। কেন বৌমা, তুমি কোন খুশিতে রান্না বান্না করবে না? আজকে কি বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি তোমার জন্মদিন? কোনটা? ও মা, আমার জন্মদিন হতে যাবে কিসের জন্য? বাড়ির পাশে এত বড় একটা নতুন ধাবা তৈরি হচ্ছে, সেই ধাবা থেকে আজকে পুরো পাড়ায় ফ্রিতে খাবার দেওয়া হবে। তাই বেকার বেকার কেন রান্না করতে যাব বলুন তো? আজকে ওখান থেকে গরম গরম বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন চাপ, পরোটা, রুমালি রুটি সবই তো দেওয়া হবে। উফ, আজকের খাওয়াটা একদম জমে যাবে। হ্যাঁ, সে তো বুঝতে পারছি, যত ফাঁকি মারার ধান্দা তোমার। এখন আবার এই ধাবা তৈরি হয়ে একটা বিপদ হয়েছে, কারণ তুমি কোনোদিনই আর রান্না বান্না করবে না, প্রত্যেক দিনই এই ধাবা থেকে খাবার অর্ডার করাবে আর খাবে, তাই তো? রচনা শাশুড়ি মায়ের কথাই সেরকম একটা পাত্তা দেয় না। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ধাবার দুজন মহিলা কর্মচারী এসে তাদের বাড়িতে ফ্রিতে বিভিন্ন রকমের ভালো ভালো গরম গরম খাবার দিয়ে যায়, যা দেখে রচনা মনে মনে খুবই খুশি হয়। এমন সময় দুপুরবেলা সবাই মিলে লাঞ্চ টেবিলে গোল করে ধাবার খাবার খেতে বসে, আর সেই প্রত্যেকটা খাবারই খেতে অত্যন্ত সুস্বাদু হয়। উফ, বিরিয়ানিটা যা হয়েছে না, মনটা একেবারে ভরে গেল। কতদিন এত ভালো বিরিয়ানি খাইনি, কারণ যখনই বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তখনই বাজারের ওই পাড়ে বিরিয়ানি কিনতে যেতে হয়। কিন্তু এখন আর কোনো চিন্তাই রইল না, বাড়ি থেকে বেরোবো আর পাশের ধাবা থেকে গরম গরম বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নেব। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে, কিন্তু এরই মধ্যে রচনা একেবারে তার শ্বশুর বাড়িতে রান্না বান্নার পাট চুকিয়ে দেয়, কারণ সে প্রত্যেকদিন ধাবা থেকে ভালো ভালো খাবার অর্ডার করে খায়। রচনা একেবারেই তার বয়স্ক শাশুড়ি এবং শ্বশুর মশাইয়ের দিকে খেয়াল রাখে না, কারণ তাদের প্রত্যেকদিন বাইরের খাবার খেলে শরীর খারাপ হতে পারে, তাতে রচনার কিছু যায় আসে না। এমনই একদিন রচনা তার প্রিয় বান্ধবী তিথিকে ফোন করে। তিথি, অনেকদিন তোদের সঙ্গে দেখা হয় না, জানিস তো? আজকে তুই আমাদের সব বান্ধবীদেরকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়, আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। বাবা, কোন দিকে সূর্য উঠলো? তুই এত কুড়ে যে তুই তো একদম রান্না বান্না করতে পছন্দই করিস না। তোকে তো আগে কতবার বলেছি যে তোদের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খাবো, কিন্তু তুই তো আমাদের কখনোই ইনভাইট করিসনি। কিন্তু আজকে কি ব্যাপার হলো বলতো? আরে, আমার শ্বশুর বাড়িতে আসলেই বুঝতে পারবি যে কি ব্যাপার হয়েছে। চলে আয়, চলে আয়। এভাবে রচনার এরকম হঠাৎই আমন্ত্রণ পেয়ে তিথি খুবই খুশি হয়, তাই তিথি তার সমস্ত বান্ধবীকে ফোন করে জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে রচনার শ্বশুর বাড়িতে আসে। এমন সময় রচনা খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে নেয়, কারণ সে এখন বান্ধবীদেরকে নিয়ে বাড়ির পাশের ধাবাতে লাঞ্চ করতে যাবে। আর বলিস না, ঠিক আমার শ্বশুর বাড়ির পাশে একটা নতুন বড় ধাবা হয়েছে, আশা করি তোরা আসার সময় দেখতে পেয়েছিস। হ্যাঁ, দেখলাম। বাবারে বাবা, কি ভিড়! আর সব মহিলারা রান্না বান্না করছে, খাবার পরিবেশন করছে, বেশ ভালোই লাগলো। খাবার থেকে কিন্তু খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল। হ্যাঁ, সেই কারণেই তো তোদেরকে ইনভাইট করেছি। আজকে আমি তোদেরকে ওই ধাবায় লাঞ্চ করাতে নিয়ে যাব। আমি অলরেডি ফোন করে টেবিল বুকিং করে নিয়েছি, চল। ও, এখন বুঝতে পারলাম যে তুই কেন আমাদেরকে ইনভাইট করেছিস। তা না হলে তুই নিজে হাতে রান্না বান্না করে আমাদেরকে নিমন্ত্রণ খাওয়াবি? এটা তো কখনো হতেই পারে না। আচ্ছা চল। আচ্ছা, আমাদের সাথে তোর শাশুড়ি মা, শ্বশুর মশাই যাবে না? ওদের কথা ছাড়তো, প্রত্যেকদিন টাকা খরচা করে ধাবা থেকে ভালো ভালো খাবার অর্ডার করে খাওয়াই, ওই খেয়ে নাকি ওদের শরীর খারাপ করে, তাই ওরা আজকে কাঁচকলা আর আলু দিয়ে মাছের ঝোল খাবে। আমি আর বেশি কিছু বলিনি, তাড়াতাড়ি চল, আমার খুব খিদে পেয়ে গেছে, আর ভালো লাগছে না। এই বলে রচনা তার বান্ধবীদেরকে নিয়ে ধাবায় গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে তারা তাদের বুকিং করা টেবিলে বসে পড়ে। এমন সময় একজন মহিলা মেনু কার্ড নিয়ে আসে, আর তখনই তারা সবাই মিলে গরম গরম মাটন বিরিয়ানি, চিকেন চাপ, নুডলস, ফ্রাইড রাইস, চিলি ফিশ, চিকেন রেজালা, বাটার, পরোটা ইত্যাদি অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই টেবিলে খাবার চলে এলে সবাই মিলে খাবার খেতে খেতে খাবারের খুবই প্রশংসা করতে থাকে।
চল আমরা সবাই মিলে এবার একটা সেলফি তুলি। ধাবায় একসঙ্গে কলেজের বান্ধবীরা খেতে এসেছি, সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব না হতে পারে? এই বলে সবাই একসঙ্গে ফটো তুলতে শুরু করে, কিন্তু রচনা যখন বিল পেমেন্ট করতে যায় তখন না না, কোনো বিল লাগবে না, আপনারা সবাই মিলে আমাদের ধাবায় খেতে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আর তাছাড়া আপনাদের বাড়ি একদম আমার ধাবার পাশেই, সুতরাং আপনি আমাদের প্রতিবেশী। আপনি এমনিতেই প্রত্যেকদিন আমাদের কাছ থেকে অনেক অনেক অর্ডার করেন, তাহলে আজকে আমি কিভাবে আপনার কাছ থেকে টাকা নেব বলুন তো? সে কি? না না, আমরা সবাই মিলে এত এত খাবার খেলাম আর আপনি টাকা নেবেন না, এটা হতে পারে? আপনাকে সামান্য হলেও টাকা নিতে হবে, কারণ ফ্রিতে আমরা খাবো না। যতই হোক আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসার ক্ষতি হোক এটা আমরা কিন্তু চাই না। ঠিক আছে, তাহলে আপনাদের বিল হয়েছে 10,000 টাকা, কিন্তু আপনি আমাকে মাত্র 2,000 টাকা দিন, তাহলেই হবে। এমন কথা শুনে রচনা খুবই খুশি হয়, তাই রচনা তখনই 2,000 টাকা বিল পেমেন্ট করে দেয়। অন্যদিকে রচনার বান্ধবীরা নিজেদের বাড়িতে ফিরে যায়। মা, আজকে আমি খুব খুশি, জানেন ওই ধাবার মালকিন আজকে আমার কাছ থেকে অনেক কম টাকা নিয়েছে, সত্যি ওনারা খুবই ভালো। এটা আবার কেমন কথা বৌমা? আজকে তুমি তোমার বান্ধবীদের প্রথম নিমন্ত্রণ করলে আর তুমি ওদেরকে বাইরে নিয়ে গিয়ে খাবার খাওয়ালে, ওরা তোমাকে খারাপ ভাবতে পারে, তুমি বরং ওদেরকে রান্না বান্না করেই তো খাওয়াতে পারতে। বেশি ফালতু কথা বলবেন না তো, এতে খারাপ লাগার কি আছে? বাড়িতে রান্না বান্না করে আর বাড়ির পাশে ধাবায় বসিয়ে দামি দামি খাবার খাওয়ানো একই তো ব্যাপার। ওরা বাইরের খাবার খেয়ে অনেক খুশি হয়েছে, আপনি সবসময় আমার কাজের খুঁত ধরবেন না তো। রচনা এই বলে শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে, আর যেহেতু পারমিতা দেবীর ঘরের একদম পাশেই ধাবার রান্নাঘর হওয়ায় পারমিতা দেবী এবং তার স্বামী রাত্রিবেলা ঘুমাতে পারে না, কারণ সেই ধাবায় অনেক রাত পর্যন্ত লোকজন যাওয়া আসা করে, তাই সারা রাত ধরে ধাবার রান্নাঘরে রান্নাবান্না করা হয়। একদিন সকালে, বৌমা তুমি আজকে থেকে আমার ঘরে থাকবে, কারণ রাতে ওই ধাবার রান্না বান্নার আওয়াজে আর লোকের কোলাহলে আমার কিছুতেই ঘুম হয় না। তুমি যেহেতু ওই ধাবাকে অনেক পছন্দ করো, তাই আশা করি তোমার ঘুমাতে কোনো অসুবিধা হবে না। না না, অসম্ভব, আপনার ঘরে আমি ঘুমাতে পারবো না, আপনি তো ভালো করেই জানেন এমনিতেই আমার স্লিপিং প্রবলেম আছে আর আমি অনেক কষ্ট করে ঘুমাই, তাই আপনার ঘরে ঘুমালে আমার ঘুম হবে না। এই বলে রচনা নিজের ঘরে চলে যায়। অন্যদিকে পারমিতা দেবী নিজের ঘরে জানালা পর্যন্ত খুলতে পারে না, কারণ সারাদিন ধাবার রান্নাঘর থেকে গ্যাস গন্ধ আসে, তাই পারমিতা দেবীকে সারাদিন নিজের ঘরে এসি চালিয়ে রেখে দিতে হয়। এভাবেই বাড়ির পাশে ধাবা তৈরির জন্য তার জীবনে অনেক সমস্যা হয়, কিন্তু বৌমা একেবারে মহা আনন্দে থাকে, কারণ তার একটাই উদ্দেশ্য ধাবা থেকে ভালো মন্দ খাবার অর্ডার করে খাওয়া। কিন্তু একদিন সকালবেলা ঘুম থেকে উঠে রচনার খুবই মন খারাপ করে, কারণ সে জানালা থেকে উঁকি মেরে দেখে আজকে সেই ধাবা বন্ধ। সে কি, আজকে তো রবিবার, না না আজকে ধাবা এরকম বন্ধ কেন? আজকে ভাবলাম কত শখ করে আমি গরম গরম চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবো, আমার আর ভালো লাগে না, আজকে আবার আমাকে রান্না বান্না করতে হবে। এই ভেবে রচনা রান্নাঘরে রান্না করতে যায়, কিন্তু তার কিছুতেই রান্না বান্না করতে ইচ্ছা করে না, কারণ বহুদিন হলো সে গ্যাস জ্বালিয়ে রান্না করেনি। এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে। রচনা তখনই সেই ধাবার মালকিন সুতপা দেবীকে ফোন করে। হ্যালো সুতপাদি, আজকে তোমরা ধাবা খোলনি কেন? ও, তোমার শরীর খারাপ করেছে? সে ঠিক আছে, কিন্তু আজকে আমার তোমার ধাবার মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে খুব ইচ্ছা করছে। তা বলছি, তোমাদের ধাবার কি কোনো হোম ডেলিভারি সিস্টেম নেই? হ্যাঁ আছে তো, আসলে আমি আজকে ধাবায় যাইনি বলে আমার ধাবার মেয়েরা ধাবার শাটার বন্ধ করে এমনি হোম ডেলিভারির জন্য রান্না বান্না করছে, কিন্তু আজকে কাউকে আর ধাবাতে বসিয়ে খাওয়ানো হবে না। এই কথা শুনে রচনা খুবই খুশি হয়। ঠিক আছে, তাহলে তোমার মেয়েদের বলো যে আমার জন্য 2 প্যাকেট গরম গরম মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাঠিয়ে দিতে, তাহলে আমাকে আজকে আর রান্না বান্না করতে হবে না, আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। এভাবে রচনা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে চিলি চিকেন এবং মিক্স ফ্রাইড রাইস অর্ডার করে, সুতরাং আজকেও তাকে আর রান্না বান্না করতে হয় না। কিছুক্ষণের মধ্যেই সেই খাবার ডেলিভারি হয়ে গেলে রচনা সব খাবার খেয়ে নেয়। দেখতে দেখতে এভাবেই ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন অতিবাহিত হয়, কিন্তু এখনো পর্যন্ত সেই ধাবা কিছুতেই খুলতে চায় না।
কি ব্যাপার, পরপর এতদিন ধাবা বন্ধ, তারপর আবার সুতপাদিকে ফোন করছি, ফোনও ধরছে না। কি হলো কি জানি। ভালোই তো ব্যবসা করছিল আর আমি প্রত্যেকদিন ভালো ভালো খাবার খাচ্ছিলাম, কিন্তু আজকাল কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। 2-3 দিন ধরে খাবার অর্ডার করাতে পারিনি, তাই আমাকেই বাড়িতে রান্না বান্না করতে হচ্ছে। আমার আর ভালো লাগে না। এমন সময় পারমিতা দেবী রচনাকে ডাকতে শুরু করে। বৌমা, তাড়াতাড়ি এসো, টিভিতে কি দেখাচ্ছে দেখো। কি হলো, কোথায় গেলে? তাড়াতাড়ি ড্রয়িং রুমে এসো। উফ বাবা, এই বুড়িটাও একটা হয়েছে, সারা দিন আমাকে ডেকে ডেকে জ্বালিয়ে মারছে। আর এই কদিন ধরে আমার হাতে রান্না করা খাবার খাচ্ছে বলে গলার আওয়াজ যেন আরো বেড়ে গেছে। আসছি, এত চিৎকার করছেন কেন? ভাতটা বসিয়ে আসছি তো। এই বলে রচনা গ্যাস ওভেনে ভাত বসিয়ে তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে চলে আসে। এমন সময় টিভিতে একটা খবর দেখে সে একেবারে চমকে ওঠে আর রচনার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। কারণ সেই টিভিতে পরিষ্কারভাবে সুতপা দেবীর ছবি দেখানো হয়। কারণ সুতপা দেবী মেয়ে পাচারকারী সংস্থার সঙ্গে যুক্ত। এটা কি খবর দেখাচ্ছে? আমি তো ভাবতেই পারছি না সুতপতি এরকম একটা কাজ করতে পারে। আমার মনে হয় ওনাকে মিথ্যা বলে ফাঁসানো হচ্ছে। আসলে উনি মেয়ে হয়ে এত ভালো একটা ধাবা চালাই তো, তাই জন্য ওনার নামে বদনাম করার জন্য এসব চক্রান্ত করা হচ্ছে। মোটেই কোনো চক্রান্ত করা হচ্ছে না। দেখছো না কি বলছে? শহরের বিখ্যাত এলাকায় একটা ভালো ধাবা চালানোর নাম করে সেই ধাবায় এই মহিলা মেয়ে পাচারকারীর ব্যবসা করত। তাই আমি ভাবি ওই ধাবা থেকে রাত্রিবেলা অত লোকজনের আওয়াজ শোনা যেত কেন। আসলে সুতপা দেবীর ধাবা সারাদিন ভালো মতো চললেও রাত্রিবেলা থেকে সেই ধাবার চরিত্র একেবারে পাল্টে যেত। শহরের বিভিন্ন এলাকা থেকে রাত্রিবেলা ওখানে অনাথ মেয়েদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে বিদেশে পাচার করা হতো। বিদেশের বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে সেই গরিব মেয়েরা গিয়ে কাজ করে আর সুতপা দেবী তাদের রোজগার করা টাকা নিয়ে ভোগ করে। এই খবর জানাজানি হওয়া মাত্রই পুলিশ এসে সুতপা দেবীকে গ্রেপ্তার করে। ওরে বাবারে বাবা, কি সাংঘাতিক! আমাদের বাড়ির পাশে যে এরকম একটা কাণ্ড হতে পারে আমি তো ভাবতেই পারি না। সেদিনের পর থেকে সারা জীবনের মতো রচনার শ্বশুর বাড়ির পাশ থেকে সেই বড় ধাবা একেবারে উধাও হয়ে যায় আর পারমিতা দেবীর জীবনে শান্তি নেমে আসে। কারণ রচনা আবার বাড়িতেই রান্না বান্না শুরু করে। বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে সেটা তো বলবে। কালীচরণ তার মেয়েকে এক বিশাল বড় রাজপ্রাসাদের ন্যায় অট্টালিকার সামনে নিয়ে যায়। রিমিতা সেই বিশাল বড় বাড়িটা দেখে অবাক হয়ে যায়। সেই বাড়িটার সামনে দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল, যারা কালীচরণ বাবুকে দেখে স্যালুট করে বলে, আসুন স্যার, আসুন, ভেতরে আসুন। এই দেখে রিমিতা বড্ড অবাক হয়ে তার বাবাকে বলে, বাবা, এরা তোমাকে স্যালুট করছে কেন? আর এই বিশাল বড় বাড়িটা কার? এরা তোমাকে কিভাবে চিনলো? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। তোর সব প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি, তুই ভেতরে চল। এই বলে কালীচরণ তার মেয়েকে ওই বিশাল বড় বাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে রিমিতা একজন বয়স্ক লোককে দেখতে পায়। ইনি কে বাবা? এনাকে তো আমি কখনো দেখিনি। ইনি হলেন তোর দাদু, তোর মায়ের বাবা। তোর মা হলো এনার একমাত্র মেয়ে। আর এনাকে তুই চিনিস না, কিন্তু নাম নিশ্চয়ই শুনেছিস। রামচন্দ্রবাবুকে এই শহরে সবাই চেনে, কারণ ইনি হলেন এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। এই কথা শুনে রিমিতা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। সে যেন মুহূর্তের মধ্যেই আকাশ থেকে পড়ে। কি বলছোটা কি বাবা? আমার মা এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির একমাত্র মেয়ে? তাহলে মা এত বড়লোক হওয়া সত্ত্বেও আমরা এতদিন ধরে দারিদ্রতার মধ্যে জীবন কাটালাম কেন? আমরা কেন এত কষ্ট সহ্য করছি? দাদু এত বড়লোক আর আমরা এত গরিব কেন বাবা? বলো না। তোকে আমি শিক্ষা দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। তোর মা এত বড় লোকের মেয়ে হয়ে আমার সাথে সারাটা জীবন গরিব ঘরে কাটিয়ে দিল, আর তুই সেই মাকে এতদিন ধরে এত অপমান করছিস। তুই জানিস তোর মা আমাদের জন্য কত কিছু করেছে, কত কিছু সহ্য করেছে। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। মধুমিতা তার বাবা রামচন্দ্রের সঙ্গে খুবই বিলাসবহুল ভাবে আনন্দময় জীবনযাপন কাটাতো। ধনী বাবার একমাত্র মেয়ে হওয়ায় তার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। একদিন মধুমিতা তার গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তার গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় সে তার গাড়িটাকে সারানোর জন্য একটা গ্যারেজে নিয়ে যায়। ওই গ্যারেজে কালীচরণ কার মেকানিক হিসেবে কাজ করত। আপনি বসুন ম্যাডাম, আমি এখনই আপনার গাড়ি ঠিক করে দিচ্ছি। কালীচরণের সরলতা দেখে মধুমিতার ভীষণ ভালো লাগে। সে প্রথম দেখাতেই কালীচরণকে পছন্দ করে ফেলে। পরের দিন মধুমিতা আবার কালীচরণের গ্যারেজে যায়। সেখানে গিয়ে তার গাড়ি সারানোর বাহানায় তার সঙ্গে কথা বলতে থাকে। এরকম ভাবেই কিছুদিন কাটে। ধীরে ধীরে কালীচরণ এবং মধুমিতা একে অপরকে পছন্দ করে ফেলে।
কালীচরণের এই 7 কুলে কেউ ছিল না। সে তার এক ছোট্ট বাড়িতে একাই দিন কাটাতো। মধুমিতা একদিন কালীচরণকে নিয়ে তার বাবার কাছে আসে। ড্যাডি, আমি তোমাকে যার কথা বলেছিলাম এ হলো সে। এর নাম হলো কালীচরণ। আমরা দুজনে একে অপরকে পছন্দ করি বাবা, আর আমরা বিয়ে করতে চাই। রামচন্দ্রবাবু কালীচরণকে ভালো করে পর্যবেক্ষণ করার পর বলে, কি কাজ করো তুমি? তোমার পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুমি খুবই গরিব। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির বাড়িতে তুমি এরকম নোংরা জামা কাপড় পরে চলে এসেছো, তাও আবার তোমার মেয়ের হাত চাইতে? না না, আসলে আমি একজন কার মেকানিক। গ্যারেজে কাজ করতে গেলে জামা কাপড় তো একটু নোংরা হবেই। আর আমি তো জানতাম না আমি আজকে এখানে আসবো। মধুমিতা আমাকে জোর করে এখানে নিয়ে চলে এলো। আমাকে তোমার ব্যাপারে নতুন করে কিছু বলার দরকার নেই। আমার মেয়ের মুখে তোমার নাম শোনার পরেই তোমার ডিটেলস আমি বের করে নিয়েছিলাম। তুমি তো ওই গ্যারেজে মাত্র কয়েক হাজার টাকা স্যালারিতে কাজ করো, আর ভাঙা টিনের চালের ফুটোর বাড়িতে একাই থাকো। বাবা, তুমি একে অপমান করছো কেন? যার কোনো মান নেই তাকে আবার অপমান করা যায় নাকি? তোমার সাথে আমার একটা অনেক বড় মিল আছে। কি বলতো, আমি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সবচেয়ে ঊর্ধ্বে আছি, আর তুমি এই শহরের সবচেয়ে গরিব ব্যক্তিদের তালিকার ঊর্ধ্বে অবস্থান করছো। এরকম অবস্থায় আমি কিভাবে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো বলতো? দেখুন স্যার, আমি মানছি আমি খুব গরিব, কিন্তু বিশ্বাস করুন আমি মধুমিতাকে বারে বারে বলেছিলাম আমাদের দুজনের এই সম্পর্ক আপনি কখনোই মেনে নেবেন না। আর আজকে ঠিক সেটাই হলো। তবে আমি এতটুকু বলতে পারি, আমি গরিব হলেও আপনার মেয়েকে আমি খুব সুখে রাখবো। ওকে কোনো কষ্ট পেতে দেবো না। কি করে সুখে রাখবে তুমি? তুমি জানো আমার মেয়ের প্রত্যেক মাসে লাখ লাখ টাকা হাত খরচা লাগে। কোত্থেকে পাবে তুমি এতগুলো টাকা? আজকাল টাকা ছাড়া কেউ কখনোই সুখী হতে পারে না। তোমার কাছে টাকা নেই তাই তুমি আমার মেয়েকে কখনোই সুখে রাখতে পারবে না। আমি তোমাদের এই সম্পর্ক কখনোই মেনে নিতে পারবো না। যাও, বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। বাবা, এমন করো না। কালীচরণ খুবই ভালো মানুষ। তুমি ওকে এভাবে অপমান করে তাড়িয়ে দিও না বাবা। যা বলার আমি বলে দিয়েছি, তুমি চুপচাপ তোমার ঘরে চলে যাও। ওই যে দরজা দেখা যাচ্ছে, তুমি সোজা বাইরে বেরিয়ে যাও। কালীচরণ মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। মধুমিতা তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই কিছু বুঝতে চায় না। শেষ পর্যন্ত মধুমিতা একদিন তার বাবাকে কিছু না জানিয়েই কালীচরণের সঙ্গে কোর্ট ম্যারেজ করে বাড়িতে আসে। ক্ষমা করবে বাবা, তুমি যদি ভালোই ভালোই আমাদের সম্পর্কটা মেনে নিতে তাহলে আমাদেরকে আজকে এই কাজটা করতে হতো না। আমরা বিয়ে করে নিয়েছি, তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যাতে সারা জীবন সুখে থাকতে পারি। আজকের পর থেকে তোর জীবনে সুখ বলে কোনো বস্তু থাকবে না, কারণ তুই গরিব ঘরের বউ হয়ে গেছিস। তুই আমার কথা শুনিসনি তাই তো? আমি তোকে একটা কথা বলছি, তুই এই কথাটা ভালো করে মনে রাখবি। আমি জানি তুই এত বড় লোকের মেয়ে হয়ে ওই ভিখারি বাড়িতে কখনোই মানিয়ে নিতে পারবি না, আর তুই হার মেনে পরাজিত হয়ে আমার কাছে একদিন না একদিন ফিরে আসবি। কখনোই না, টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না বাবা। আমার বিশ্বাস আমি কালীচরণের সঙ্গে ভালোই থাকবো। তোর এখনো পৃথিবী দেখা অনেক বাকি আছে, তোর থেকে বেশি অভিজ্ঞতা আমার। এই যে তোমাকে বলছি, আমার মেয়েকে আমি কখনোই কষ্ট পেতে দেখতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতেই ঘর জামাই থেকে যাও। আমাদের বাড়িতে 8টা-10টা তো গাড়ি আছেই, তুমি ওই গাড়িগুলো দেখাশোনা করবে আর ড্রাইভারের কাজ করবে, ব্যাস তাহলেই হবে। ক্ষমা করবেন, আপনার প্রস্তাবে আমি রাজি হতে পারবো না স্যার। আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান বোধ আছে। আপনি হয়তো ভাবছেন আমি টাকার লোভে আপনার মেয়েকে বিয়ে করছি, কিন্তু কখনোই নয়। আর হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমার বাড়িতে থাকতে আপনার মেয়ের কোনো কষ্ট হয়, আমি নিজে আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব। এই বলে কালীচরণ মধুমিতাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। কালীচরণ গ্যারেজে দিনরাত পরিশ্রম করে মধুমিতাকে সুখে রাখার চেষ্টা করত। মধুমিতা বড়লোকের মেয়ে হওয়া সত্ত্বেও তার মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার ছিল না। তাই সে তার বিলাসবহুল জীবনের কথা ভুলে গিয়ে বাস্তবকে স্বীকার করে সমস্ত কিছু মানিয়ে সংসার করতে থাকে। 2-1 বছরের মধ্যেই মধুমিতা এক মেয়ের জন্ম দেয়। দেখতে দেখতে বছরের পর বছর কাটতে থাকে। তাদের মেয়ে রিমিতা এখন অনেক বড় হয়েছে। এখন সে কলেজে পড়ে। রিমিতা দেখতে অনেকটা তার মায়ের মতো হলেও তার মধ্যে তার মায়ের কোনো রকমেরই বৈশিষ্ট্য ছিল না। সে পুরোপুরি তার মায়ের বিপরীত রকমের হয়েছিল। মা, আমি আমার বন্ধুদের সঙ্গে আজকে পার্টি করব, আমাকে কিছু টাকা দাও তো। পড়াশোনা ছেড়ে আজকাল তুই এসব করে বেড়াচ্ছিস? এমন করিস না মা, মন দিয়ে পড়াশোনাটা কর। আচ্ছা এই নে ধর, আমি তোকে 100 টাকা দিচ্ছি। এই বলে মধুমিতা তার মেয়ের হাতে 100 টাকা দেয়। তুমি এত মূর্খ কেন বলো তো? তোমাদের মাথা থেকে গরিবদের চিন্তা ভাবনা কখনোই যাবে না, তাই তো? আমি বলেছি আমি পার্টিতে যাব, আমি কোনো মেলায় যাব না যে তুমি আমাকে 100 টাকা ধরিয়ে দিচ্ছ। একটা বড় রেস্টুরেন্টে আমরা বন্ধুরা মিলে পার্টি করব। ওখানকার ওয়েটারকে আমার বন্ধুরা 100 টাকার বেশি টিপ হিসেবে দেয়।
আমার কাছে এর চেয়ে বেশি টাকা নেই এখন। আর তুই এসব ফালতু কাজে টাকা খরচ করিস না মা। তুই দেখছিস না তোর বাবা কতটা পরিশ্রম করে টাকা উপার্জন করে, তাই জন্য আমাদেরকে টাকা বুঝে সুঝেই খরচ করা উচিত। উফ, ছোটবেলা থেকে এই কথাটা শুনে শুনে আমার কানটা একেবারে পচে গেল। গরিবের ঘরে জন্ম নেওয়াটা একটা মহাপাপ। তুমি বলতে কি চাইছো আমি বাবার উপার্জন করা টাকা ধ্বংস করছি? আরে আমার হাতে টাকা দেবে তারপর তো আমি টাকা ধ্বংস করব? সত্যি মা, এক এক টাকার জন্য তুমি কেমন যেন করো। তুই যখন যেটা চাইছিস তখনই তো তোকে সেটা আমরা দিচ্ছি, কিন্তু সবসময় তো হাতে টাকা থাকে না। যখন যেরকম টাকা থাকবে তাই দিয়েই তো সংসার চালাতে হবে। ঠিক আছে ঠিক আছে, এসব ফালতু লেকচার দিও না তো। আমি তোমাদের অনেক টাকা খরচা করে ফেলেছি তাই তো? আমি প্রত্যেকদিন কলেজে আসা যাওয়া করি, সেটার জন্য 50 টাকা করে বাস ভাড়া খরচ হয়। আমি আজ থেকে হেঁটে হেঁটে কলেজে যাব, তাহলে তোমাদের আর বেশি টাকা খরচ হবে না। এই বলে রিমিতা রাগ করে হেঁটে হেঁটে কলেজের দিকে রওনা দেয়। কিছুটা পথ যাওয়ার পর তার সামনে একটা বিশাল বড় গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ির ভেতর থেকে রোহিত বলে, হ্যালো রিমিতা, তুমি নিশ্চয়ই কলেজেই যাচ্ছ তাই না? চলো আজকে আমি তোমাকে কলেজে ড্রপ করে দেবো। আমিও তো কলেজেই যাচ্ছি, আমার গাড়িতে উঠে পড়ো। রোহিতের কথা শুনে এবং তার বিশাল সুন্দর বড় গাড়ি দেখে রিমিতা ভীষণ পরিমাণে অবাক হয়। রোহিত ছিল রিমিতার কলেজের সিনিয়র স্টুডেন্ট। রোহিত একজন বড় লোকের ছেলে ছিল। সে দেখতে খুবই হ্যান্ডসাম হলেও সে আসলেই একজন ভণ্ড খারাপ চরিত্রের ছেলে ছিল। বাবার টাকা পয়সা থাকায় সে অনেক মেয়েকেই তার জালে ফাঁসিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব পাতাতো। সে সবসময় নতুন নতুন মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াতো, কিন্তু এই ব্যাপারে রিমিতা কিছু জানতো না। গরমের মধ্যে রোদে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাওয়ায় সে বেশি কিছু না ভেবেই রোহিতের গাড়িতে উঠে পড়ে। একটা কথা বলবো রিমিতা, অনেকদিন ধরেই ভাবছিলাম কথাটা বলবো, কিন্তু আজকে একটা খুব ভালো সুযোগ পেলাম তাই বলছি। তুমি না খুব বিউটিফুল, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। এই কথা শুনে রিমিতা ভীষণ লজ্জা পেয়ে যায়। ধীরে ধীরে রিমিতা রোহিতের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং সে রোহিতকে নিয়ে অনেক স্বপ্ন দেখা শুরু করে দেয়। একদিন সে রোহিতের গাড়ি করে ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ করে রোহিতের গাড়ি খারাপ হয়ে যায়। রোহিত গাড়িটা কালীচন্দ্রের গ্যারেজে নিয়ে যায়। কালীচন্দ্র রোহিতের গাড়িতে তার মেয়েকে বসে থাকতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোকে কলেজে পড়াশোনা করতে পাঠাই নাকি এসব করতে পাঠাই? তুই পড়াশোনা না করে এই ফালতু ছেলেটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস। নাম বলছি গাড়ি থেকে। রিমিতা তার বাবার কথা শুনে খুব ভয় পেয়ে যায় এবং সে গাড়ি থেকে নেমে পড়ে। রামচন্দ্র তার মেয়েকে বাড়িতে নিয়ে আসে। রিমিতার বাবা মা দুজনেই তাকে খুব বকাবকি করতে থাকে। তোমরা অনেকক্ষণ ধরে অনেক বকবক করেছো, আমি তোমাদের আর কোনো কথাই শুনতে পারবো না। তোমরা নিজেরা গরিব, আমাকে কখনো বড়লোক হতে দেবে না। আমি রোহিতকে বিয়ে করব। রোহিত খুবই বড়লোক, রোহিতকে বিয়ে করলে আমিও বড়লোক হয়ে যাব। তোমরা কি কখনো রোহিতের মতো বড়লোক ছেলে আমার জন্য খুঁজতে পারবে? রিমিতার মুখে এমন কথা শুনে রামচন্দ্র খুবই রেগে যায় এবং তার মেয়ের গালে একটা চড় মারে। তোর এত বড় সাহস, তুই তোর বাবা মাকে এসব কথা বলছিস? এই শিক্ষা দিয়েছি আমি তোকে? শুধু শিক্ষা দিলেই হয় না বাবা, ভালো জীবন দিতে হয়। তোমাদের কাছে থেকে আমি গরিব হয়ে আর দিন কাটাতে পারবো না। আর মা, তুমি তো গরিব ঘরের মেয়ে, সেই জন্য বাবার মতো একজন গরিবকে তুমি বিয়ে করেছিলে আর এই গরিব ঘরে সারাটা জীবন কাটিয়ে দিলে। আর এখন তুমি গরিব হয়েই মরে যাবে। কিন্তু আমি গরিব ঘরে জন্মেছি ঠিকই, আমি গরিব হয়ে মরতে পারবো না। আমি বড়লোক হতে চাই। রিমিতা, তুই কাকে কি বলছিস জানিস? তোর মাকে তুই গরিব বলছিস? ঠিক আছে, তুই চল আমার সঙ্গে, আজকে আমি তোকে সব সত্যি কথা বলবো। এই বলে রামচন্দ্র রিমিতাকে তার দাদুর বাড়িতে নিয়ে আসে। রিমিতা সমস্ত কিছু জানার পর ভীষণ পরিমাণে কষ্ট পায়। সে কি বলবে কিছু বুঝে পায় না, তাই সে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বাবা, এত বছর ধরে আমি আপনার মেয়েকে সুখে রাখতে পারলেও আমি আপনার নাতনিকে সুখে রাখতে পারিনি। সেই জন্য এত বছর পর আমি হার মেনে আপনার কাছে ফিরে এসেছি। না না বাবা, তোমরা হার মানোনি, বরং আমি তোমাদের কাছে হেরে গেছি। আমি প্রমাণ করে দিয়েছি টাকা দিয়ে সুখ কেনা যায় না। আমার কাছে টাকা পয়সা সম্পত্তি সব আছে, কিন্তু আপন বলে আমার কাছে কেউ নেই। দাদু ভাই, এই পৃথিবীতে সুখে বাঁচতে হলে টাকার চেয়েও বেশি দরকার হয় আপনজনদের পাশে পাওয়া। রিমিতা মনে মনে তার ভুল বুঝতে পারে, তাই সে তার বাবা এবং মায়ের কাছে ক্ষমা চায়। সেই সঙ্গে রিমিতা রোহিতের মতো ভণ্ড ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার বাবা মায়ের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে।